আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি গল্পের ছড়ি বাই পিয়াস চ্যানেলের পক্ষ থেকে। আপনাদের সাথে আছি আমি পিয়াস। আপনারা শুনছেন শ্রদ্ধেয় লেখক হুমায়ুন আহমেদের দেয়াল উপন্যাসের ১৩ পর্ব। এর আগে আমরা ১২টি পর্ব পাঠ করেছি। আপনারা যারা ১২টি পর্ব শুনতে চান অবশ্যই গল্পের ছড়ি বাই পিয়াস চ্যানেলটিতে ঘুরে আসবেন। তো আমরা আজকে ১৩তম পর্ব পাঠ করতে চলছি। তো আমরা সরাসরি ১৩তম পর্বে চলে যাচ্ছি। রমনা থানা থেকে ছাড়া পাওয়ার পর শফিক তার নিজের ভাড়া বাসায় ফিরে যায়নি। রাধানাথ বাবুর সঙ্গেও দেখা করেনি। শফিক নিশ্চিত এই মানুষ অতি বিপজ্জনক। আমেরিকার রাষ্ট্রদূতের শফিকের মতো অভাজনকে সুপারিশ করার পেছনে এই মানুষটার হাত আছে। এরা অনেক বড় মানুষ। বড় মানুষের কাছ থেকে দূরে থাকতে হয়। বড়র পীড়িত বালির বাদ, ক্ষণে হাতে দড়ি ক্ষণকে চাঁদ। সে কাদেরের চায়ের দোকানে এসে উঠেছে। এখন সে এখানেই রাতে ঘুমায়। গোসল সারে ধানমন্ডি লেকে। বাথরুমের জন্য এক দারোয়ানের সঙ্গে বন্দোবস্ত করা আছে। তাকে কাদের মোল্লা মাসে ২০ টাকা করে দেয়। চায়ের দোকানের মূল মালিক কাদের মোল্লা দোকানের দায়িত্ব শফিকের কাছে দিয়ে দেশের বাড়িতে বেড়াতে গেছে। শফিক বেশ সুখেই আছে। সারাদিন চা বানায়, রাতে দোকান বন্ধ করে দোকানের ভেতরে ঘুমায়। কালো পাহাড় তাকে পাহারা দেয়। কিছুক্ষণ পর পর দোকানের চারপাশে ঘুরপাক খায়। আশপাশে কেউ না থাকলে শফিক কালো পাহাড়ের সঙ্গে কথাবার্তা বলে। কালো পাহাড় ঘেউ ঘেউ করে আলোচনায় অংশগ্রহণ করে। তাদের আলোচনার নমুনা, কিরে কালো পাহাড়, আছিস কেমন? ঘেউ, আমি যে আন্ডারগ্রাউন্ডে আছি বুঝতে পারছিস? কেউ আমার খোঁজ জানে না। রাধানাথ বাবু না, অবন্তী না। অবন্তীকে কি চিনিস? ঘেউ ঘেউ। নে একটা বিস্কুট খা, একটু পর ভাত বসাবো, তখন আমার সাথে ভাত খাবি। আজ কি রান্না হবে জানতে চাস? কেউ, আজকে বিরাট আয়োজন। গরম ভাত, বেগুন ভাজা আর মাসকলাইয়ের ডাল। রাতে করব ডিমের সালুন। শফিক কেরোসিনের চুলায় ভাত বসিয়েছে। দুপুরের দিকে চা পিপাসুদের ভিড় তেমন থাকে না। শফিক তখন রান্না চড়ায়। রান্নার ফাঁকে ফাঁকে বই পড়ে। আজকে পড়ছে বনফুলের একটা উপন্যাস, নাম জঙ্গম। উপন্যাসটা যে রাধানাথ বাবুর লাইব্রেরি থেকে নিয়ে এসেছে। শফিকের ধারণা এত সুন্দর উপন্যাস সে অনেক দিন পড়েনি। মাত্র ১০ পৃষ্ঠা বাকি আছে। বইটা শেষ করে সে রাধানাথ বাবুকে ফেরত দেবে না, নিজের কাছেই রেখে দেবে। বই নিজের কাছে রাখলে দোষ হয় না। এই বইটা অবন্তীকে পড়তে দিতে হবে। চিনি কম দিয়ে আমাকে ১ কাপ চা দিন তো। শফিক হতভম্ব হয়ে তাকালো। কি আশ্চর্য! অবন্তী হাসি মুখে তার সামনে দাঁড়িয়ে আছে। ২ সেকেন্ড আগেই সে অবন্তীর কথা ভাবছিল। কাকতালীয় ঘটনা নাকি অন্য কিছু? অবন্তী বলল, আমি কিন্তু টাকা নিনি, আমাকে বাকিতে চা খাওয়াতে হবে। বলতে বলতে কাস্টমারদের জন্য রাখা বেঞ্চিতে অবন্তী বসল। এখন সে পা নাচাচ্ছে। শফিক বলল, কেমন আছো অবন্তী? অবন্তী বলল, আমি ভালো আছি। এখন আপনি বলুন তো, আপনার পছন্দের মাছ কি? আমার পছন্দের মাছ জেনে কি হবে? অবন্তী বলল, কিছু হোক বা না হোক আমি জানতে চাচ্ছি। ট্যাংরা মাছ। অবন্তী বলল, ট্যাংরা মাছ? এই মাছ কারো পছন্দের হতে পারে তা আমার ধারণায়ও ছিল না। শফিক বলল, আমার মা বেগুন দিয়ে ট্যাংরা মাছ রাঁধেন, তার সঙ্গে কিছু আমচুর দিয়ে দেন, টকটক লাগে। আমার কাছে মনে হয় ভেস্তি খাবার। আপনার মা কি বেঁচে আছেন? হ্যাঁ। আমি তার কাছ থেকে আমচুর দিয়ে ট্যাংরা মাছের রেসিপি নিয়ে নেব।
আপাতত আমচুর ছাড়াই আপনাকে ট্যাংরা মাছ খেতে হবে। আজ রাতে আপনার ট্যাংরা মাছ খাওয়ার নিমন্ত্রণ। কই, আমাকে তো চা দিচ্ছেন না? সত্যি চা খাবে? হ্যাঁ, খাবো। শফিক অবাক হয়ে ভাবছে, কি আশ্চর্য মেয়ে। সে একবারও জানতে চাইছে না শফিক এখানে চা বানাচ্ছে কেন। যেন শফিকের জন্য চা বানানোর কর্মকাণ্ডটাই স্বাভাবিক। অবন্তী চায়ের কাপে চুমুক দিয়ে বলল, বাহ, সুন্দর চা বানিয়েছেন। আপনি যদি পুরোপুরি চায়ের দোকানের কারিগর হয়ে যান তাহলে আমি রোজ এসে 1 কাপ করে চা খেয়ে যাব, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। দেখুন, ভয়ঙ্কর একটা কুকুর আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে এক্ষুনি আমার উপর ঝাঁপ দিয়ে পড়বে। শফিক বলল, ঝাঁপ দেবে না। অবন্তী বলল, আপনি কি করে বুঝলেন যে ঝাঁপ দিবে না? কুকুরের মনের কথা কি আপনি জানেন? সব কুকুরের মনের কথা আমি জানি না, এটার মনের কথা জানি। এটা আমার কুকুর, এর নাম কালা পাহাড়। অবন্তী হতভম্ব গলায় বলল, এর নাম কালা পাহাড়? হ্যাঁ, আমি যেখানে যাই সে আমার পেছনে পেছনে যায়। কি আশ্চর্য। শফিক বলল, আশ্চর্য কেন? অবন্তী বলল, এরকম একটা ভয়ঙ্কর কুকুর আপনার সঙ্গী, এই জন্যই বললাম কি আশ্চর্য। অবন্তী অনেক রান্নাবান্না করেছিল। সে তার দাদাজানের জন্য সত্যি সত্যি হোটেল থেকে খাবারও আনিয়েছিল, ডাল গোশত। আশ্চর্যের ব্যাপার হলো তার পার্টিতে কেউ এলো না। খালেদ মোশাররফ এলেন না। তিনি কেন আসছেন না তা জানালেনও না। এই ধরনের কাজ তিনি আগে কখনো করেননি। শামীম শিকদার দেশে নেই। সে নাকি কোন আর্মি অফিসারকে বিয়ে করে দেশ ছেড়ে চলে গেছে। শফিককে সন্ধ্যাবেলা পুলিশ এসে ধরে নিয়ে গেছে। রাধানাথ বাবুকে কে বা কারা ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেছে। তার আদর্শলিপি প্রেসের অনেক কর্মচারীর মতো শফিকও একজন সাসপেক্ট। রমনা থানার ওসির সঙ্গে শফিকের প্রাথমিক কথোপকথন। আপনার সঙ্গে আবার দেখা হলো। জি স্যার। রাধানাথ বাবু খুন হয়েছে এটা জানেন তো? কিছুক্ষণ আগে জেনেছি। এখন বলুন, রাধানাথ বাবুর গলায় ছুরিটা কি আপনি বসিয়েছেন নাকি আপনার কোনো সঙ্গী? জবে করে কাউকে হত্যা একা করা যায় না, কয়েকজন লাগে। একজন ছুরি চালায়, বাকিরা ধরে থাকে, বুঝেছেন? জি স্যার। ভেরি গুড। এখন মুখ খুলুন। শফিক মুখ খুলতে পারল না, অজ্ঞান হয়ে পড়ে গেল। দুঃস্বপ্ন দেখে প্রেসিডেন্ট খন্দকার মোশতাক আহমেদের ঘুম ভাঙল। ভয়ে এবং উত্তেজনায় তার হাঁপানির মতো হয়ে গেল। অনেকক্ষণ ধরে বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করলেন। নিজেকে সামলানো যাচ্ছে না। তার হাত পার্কিনসন্স রোগীর মতো কাঁপছে। পিপাসায় বুক শুকিয়ে কাঠ। তার স্বপ্ন খুব ভয়ঙ্কর কিন্তু ছিল না। স্বপ্নটা বর্তমান পরিস্থিতিতে স্বাভাবিক, আতঙ্কে অস্থির হওয়ার মতো কিছু না। তিনি দেখছেন তার আগামাসি লেনের বাড়ির ছাদে তিনি বসে আছেন। তার সামনে এক গাদা কবুতর। তিনি কবুতরকে চাল খাওয়াচ্ছেন। হঠাৎ চিলেকোঠায় প্রচণ্ড একটা শব্দ হতে লাগলো। শব্দে সব কবুতর উড়ে গেল। তিনি তাকিয়ে দেখেন ছাদের দরজা এবং দেয়াল ভেঙে প্রকাণ্ড এক ট্যাঙ্ক ঢুকছে। স্বপ্নে ছাদের ট্যাঙ্ক আসা খুবই স্বাভাবিক মনে হলো। ট্যাঙ্কের ভেতরে কর্নেল ফারুক বসে আছেন। ফারুকের চোখে কালো চশমা, গায়ে কিছু নেই, খালি গা। স্বপ্নে এই বিষয়টাও মোটেই অস্বাভাবিক বলে মনে হলো না। কর্নেল ফারুক বললেন, কবুতরগুলি খুবই যন্ত্রণা করছে, দিনরাত বাকবাকুম ডাক। আমি কবুতর মারতে এসেছি। মোশতাক বললেন, উত্তম কাজ করেছেন। সব কবুতর মেরে ফেলা উচিত। কাকগুলি থাকুক,
এরা ময়লা খেয়ে আবর্জনা পরিষ্কার করে। কবুতর কোনো কাজের পাখি না। ছাদে আবারও ঘর ঘর শব্দ। আরেকটা ট্যাঙ্ক ঢুকেছে, তার পেছনে আরেকটা, তার পেছনে আরেকটা। ট্যাঙ্কগুলি নির্বিচারে কামান দাগতে শুরু করেছে। খন্দকার মোশতাক যখন ট্যাঙ্কের স্বপ্ন দেখছেন, তখন কাকতালীয়ভাবে মেজর ফারুক সরওয়ার্দী উদ্যান থেকে 8টা ট্যাঙ্ক এনে বঙ্গভবনের চারদিকে বসাচ্ছিলেন। বঙ্গভবনে আগেই 8টা ট্যাঙ্ক ছিল, এখন হলো 16টা। বঙ্গভবন পুরোপুরি সুরক্ষিত। 16টা ট্যাঙ্ক ডিঙিয়ে কেউ এখানে ঢুকবে না, সে যত বড় বীরপুরুষই হোক। ফারুক আর আতঙ্কে অস্থির হয়েছিলেন, কারণ ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের ভাবভঙ্গি মোটেই তার ভালো মনে হচ্ছিল না। তার সঙ্গে যুক্ত হয়েছেন কর্নেল শাফাত জামিল। বগুড়া ক্যান্টনমেন্ট থেকে ট্রুপস মুভমেন্ট শুরু হয়েছে। খালেদ মোশাররফের ঘনিষ্ঠ বন্ধু কর্নেল হুদাও যুক্ত হয়েছেন। কর্নেল হুদার ভাবভঙ্গিও ভালো লাগে না। রংপুর ক্যান্টনমেন্ট থেকে 10 এবং 15 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট আসছে। এরা মুক্তিযুদ্ধের সময় খালেদ মোশাররফের সঙ্গে যুদ্ধ করেছে। কোনো কারণে যদি খালেদ মোশাররফ বঙ্গভবন আক্রমণ করেন, তাহলে ভরসা ট্যাঙ্কবহর। ফারুকের আতঙ্কগ্রস্ত হওয়ার আরেকটি কারণ আন্ধা হাফেজ। আন্ধা হাফেজ খবর পাঠিয়েছেন, ফারুকের বাহিনী 15ই আগস্টে বাড়াবাড়ি করেছে, তার ফল অশুভ হয়েছে। ফারুকের উচিত জীবন বাঁচানোর জন্য দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং কোনো দিন আর দেশে ফিরে না আসা। নভেম্বরের 2 তারিখ ভোরে ফারুক ব্যাকুল হয়ে টেলিফোন করলেন কর্নেল ওসমানীকে। তিনি যেন খালেদ মোশাররফের সঙ্গে কথা বলে একটা সমঝোতায় আসেন। এখন মোটামুটি পরিষ্কার, খালেদ মোশাররফ কিছু ঘটাতে যাচ্ছেন। সেনা কর্মকর্তারা সবাই কোনো না কোনো সময়ে বঙ্গভবনে এসেছেন, চা পানি খেয়েছেন। মেজর ফারুক, মেজর রশিদ ও মেজর ডালিমের সঙ্গে গল্পগুজব করেছেন। একমাত্র ব্যতিক্রম খালেদ মোশাররফ, তিনি কখনো আসেননি। কর্নেল ওসমানীর সঙ্গে খালেদ মোশাররফের সংক্ষিপ্ত টেলিফোন কথোপকথন। ওসমানী: খালেদ, এসব কি হচ্ছে? খালেদ: কিছুই হচ্ছে না স্যার, আপনি ট্যাঙ্কগুলিকে ঘরে যাওয়ার নির্দেশ দিন। ওসমানী: আমি বঙ্গভবনে যাচ্ছি, তুমিও আসো, আমার কথা বলি। মেজর রশিদ তোমার সঙ্গে কথা বলতে চাচ্ছে। আমার সঙ্গে কি কথা? খুনিরা মেজররা যারা দেশ শাসন করেছে, তাদের সঙ্গে আমার আর কোনো কথা নেই। ওসমানী: বঙ্গভবনে জোর গুজব জিয়াকে হত্যা করা হয়েছে, তুমি কি জিয়াকে হত্যা করেছ? খালেদ মোশাররফ বললেন, আমি রক্তপাতে বিশ্বাস করি না, জিয়াকে আটক করা হয়েছে, হত্যা করা হয়নি। তবে বঙ্গভবনে ঢুকে একজনকে আমার হত্যা করার ইচ্ছা আছে। আপনি কি তার নাম শুনতে চান? তিনি প্রেসিডেন্ট খন্দকার মোশতাক, শ্বেতসর্প। ওসমানী বললেন, কোনো হঠকারী সিদ্ধান্ত নিতে যাবে না। এই পর্যায়ে টেলিফোনের লাইন কেটে গেল। বঙ্গভবনে প্রেসিডেন্ট সাহেব জোহরের নামাজ শেষ করে চোখ বন্ধ করে জায়নামাজে বসে আছেন। তিনি দরুদে তুনাজ্জিনা পাঠ করছেন। মানব জীবনের যাবতীয় বিপদ আপদ থেকে মুক্তি লাভের জন্য এই দোয়ার শক্তি সর্বজন স্বীকৃত। মোশতাক সাহেবের একাগ্র মনোযোগ ব্যাহত হলো। মেজর রশিদের গলা, আপনি দেখি বঙ্গভবনকে মসজিদ বানিয়ে ফেলেছেন। সারাক্ষণ নামাজ কালাম পড়ে রাষ্ট্রকার্য পরিচালনা করবেন কিভাবে? মোশতাকের মুখে চলে এসেছিল, বলবেন, রাষ্ট্রকার্য পরিচালনার জন্য তো আপনারাই আছেন। তিনি শেষ মুহূর্তে নিজেকে সামলালেন। সবসময় সব কথা বলা যায় না। আপনার নামাজ কি শেষ হয়েছে? আমি জরুরি কাজ নিয়ে এসেছি। জরুরি কাজটা কি? আপনাকে দুশ্চিন্তামুক্ত করা। খন্দকার মোশতাক বললেন,
আমার কিসের দুশ্চিন্তা? আমি কাউকে খুন করে ক্ষমতায় আসিনি, আমাকে জোর করে ক্ষমতায় বসানো হয়েছে। মেজর রশিদ কড়া গলায় বললেন, বুড়বাকের মতো কথা বলবেন না। আপনি ক্ষমতায় বসার জন্য জিভ বের করে বসেছিলেন। খন্দকার মোশতাক বললেন, বাহাসের প্রয়োজন নাই, কি বলতে চান বলুন। সেনাবাহিনীর প্রধান জিয়াউর রহমানকে যে আটক করা হয়েছে এটা কি জানেন? জানি না। ডিজিএফআই আমাকে কোনো খবর দেয় না, তারা আমাকে ভাশুর জ্ঞান করে। ভাশুরকে সব কথা বলা যায় না। মেজর রশিদ বিরক্তির সঙ্গে বললেন, রসিকতা করবেন না, সময়টা রসিকতার জন্য কিন্তু একটু উপযুক্ত না। খন্দকার মোশতাক বললেন, অবশ্যই অবশ্যই। মেজর রশিদ বললেন, খালেদ মোশাররফ আমাদের ক্যান্টনমেন্টে নিজ নিজ রেজিমেন্টে ফিরে যেতে বলেছেন। এর অর্থ জানেন? এর অর্থ হলো সব স্বাভাবিক। ঘরের পাখি ঘরে ফিরিয়া গেল, ঘরে ফিরিয়া ধান খাইতে লাগিল। আবার রসিকতা? আলহামদুলিল্লাহ, রসিকতা কেন করব? আপনি যেমন আমার শালা না, আমিও তেমন আপনার দুলাভাই না যে কথায় কথায় রসিকতা করব। মেজর রশিদ হতাশ গলায় বললেন, রেজিমেন্টে ফিরে যাওয়া মানে সরাসরি কোর্ট মার্শালে উপস্থিত হওয়া। খালেদ মোশাররফ হচ্ছে ময়মনসিংহের ছেলে, এদের ঘাড়ে 3টা রগ থাকে 13 রগের কারণে সে আমাদের গুলি করে মারবে, নাম কাওয়াস্তে কোর্ট মার্শাল হবে। আপনি কি বুঝতে পারছেন? পারছি। খন্দকার সাহেব মনে মনে বললেন, ঘরের পাখি ঘরে ফিরিয়া ধানের বদলে গুলি খাইয়া মরিল। মেজর রশিদ বললেন, আওয়ামী লীগের প্রেতাত্মা যেন ফিরে আসতে না পারে সেই ব্যবস্থা করে যাব। আওয়ামী লীগের সব নেতা শেষ করে দিয়ে যাব, বিশেষ করে যারা জেলে আছে তাদের। এদের খুঁজে বেড়াতে হবে না, সবাই একসঙ্গেই আছে। নেতা নির্মূলে আপনার কি সমর্থন আছে? খন্দকার মোশতাক সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ সমর্থন আছে। এই কাজটা করতে পারলে দেশের জন্য বড় কাজ করা হবে, বাকশালের কবর হয়ে যাবে, দেশ চলতে শুরু করবে সোনার রথে। মেজর রশিদ বললেন, কাজ শেষ করে বিদেশে চলে যাওয়া যায়, সময় সুযোগ মতো আবার ফিরে আসব। খন্দকার মোশতাক বললেন, অবশ্যই ফিরে আসবেন, আপনারা দেশের সূর্য সন্তান, আপনাদের ছাড়া দেশ চলবে কিভাবে? দেশে কেউ আপনাদের ছায়াও স্পর্শ করতে পারবে না। আমি ইন্ডিমেনিটি বলে সই করেছি, গ্যাজেটে তা প্রকাশিত হয়েছে। আপনি কথা বেশি বলেন, কম কথা বলুন, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা খেয়াল করুন। শেষ করছি আজকের পর্ব। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে পরবর্তী পর্ব শোনার জন্য গল্পের ঝুরি বাই পিয়াস চ্যানেলটি ভিজিট করার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।